একটা আধুনিক নির্বাচন জেতার ফর্মুলাটা আসলে কি? এটা কি শুধু একজন নেতার ক্যারিশমা, নাকি এর পেছনে থাকে ঠান্ডা মাথায় করা ডেটা বিশ্লেষণ আর নিখুঁত কৌশল? আজ আমরা পশ্চিমবঙ্গের স্বরূপনগর বিধানসভা কেন্দ্রের গভীরে গিয়ে এই সমীকরণটা বোঝার চেষ্টা করব। আমাদের আজকের আলোচনার কেন্দ্রবিন্দু স্বরূপনগর। দেখুন, পশ্চিমবঙ্গের এই বিধানসভা কেন্দ্রটি একটা দারুণ কেস স্টাডি। এটা আমাদের বুঝতে সাহায্য করবে যে কিভাবে একেবারে মাটির কাছাকাছি থাকা সমস্যাগুলো শেষ পর্যন্ত ভোটের বাক্সে গিয়ে আছড়ে পড়ে আর একটা অঞ্চলের ভবিষ্যৎ নির্ধারণ করে দেয়। তাহলে প্রশ্নটা খুব সোজাসাপটা। আজকের দিনের নির্বাচন জেতার আসল চাবিকাঠি কোনটা? একজন নেতার ব্যক্তিগত ক্যারিজমা, নাকি একেবারে ডেটা দিয়ে তৈরি করা একটা নিশ্ছিদ্র কৌশল? চলুন স্বরূপনগরের মাটিতে দাঁড়িয়ে এর উত্তরটা খোঁজা যাক। আমাদের এই বিশ্লেষণটা মোট ৬টা ধাপে এগোবে। আমরা শুরু করব স্বরূপনগরের মাটির বাস্তব পরিস্থিতি দিয়ে, তারপর ভোটের ফলাফলের কাটাছেঁড়া করব, দেখব কেন মানুষের মনে ক্ষোভ জমেছিল, আর তারপর একটা সমাধানের নীল নকশা থেকে শুরু করে তার বাস্তবায়ন এবং ভবিষ্যতের নেতৃত্ব নিয়েও আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। যে কোনো রাজনীতিক কৌশল তৈরি করার আগে প্রথম কাজ হল যেখানকার জন্য কৌশল তৈরি হচ্ছে সেই জায়গার মাটি, মানুষ আর তাদের দৈনন্দিন জীবনের বাস্তবতাটাকে বোঝা, কারণ সবকিছুর ভিত্তি কিন্তু এটাই। স্বরূপনগরের সামাজিক গঠনটা যদি দেখেন, তাহলে বুঝবেন এটা বেশ সংবেদনশীল। জনসংখ্যার প্রায় ৫২% হিন্দু আর ৪৭% কিছু বেশি মুসলিম। এর চেয়েও গুরুত্বপূর্ণ হল এখানকার মোট জনসংখ্যার ৩১%-এরও বেশি মানুষ তফসিলি জাতিভুক্ত, যার একটা বড় অংশ মতুয়া সম্প্রদায়। মনে রাখবেন, এগুলো শুধু সংখ্যা নয়, এগুলোই এখানকার রাজনীতির মূল চালিকা শক্তি। আর সাধারণ মানুষের রোজকার জীবন, কাঁচা রাস্তা যা প্রতি বর্ষায় ধুয়ে যায়, বাঁধ ভেঙে আচমকা বন্যা, তরুণদের জন্য কোনো কাজ নেই, তাই তারা বাইরে চলে যেতে বাধ্য হচ্ছে। আর কৃষকদের মাথায় হাত, কারণ চালের দাম বাড়লেও তাদের লাভ হচ্ছে না। এই কঠিন বাস্তবতাগুলোই কিন্তু মানুষের মনে একটু একটু করে ক্ষোভ তৈরি করে। বেশ, মাটির পরিস্থিতি তো বোঝা গেল। এখন চলুন দেখি এই বাস্তবতার প্রতিক্রিয়ায় মানুষ যখন ভোট দিতে গেল তখন কি হল। ২০১৬ থেকে ২০২১-এর মধ্যে ভোটের ফলাফলে যে পরিবর্তনটা আমরা দেখতে পাই, সেটাকে শুধু পরিবর্তন বললে ভুল হবে। এটা ছিল একটা রাজনৈতিক ভূমিকম্প। এই চার্টটার দিকে একবার ভালো করে দেখুন। ২০১৬ সালে বিজেপির ভোট ছিল মাত্র ৬.৭%। ৫ বছরের মধ্যে ২০২১-এ সেটা লাফিয়ে গিয়ে দাঁড়ালো প্রায় ৩১%। প্রশ্ন হল, এই অমচম ভোটটা এলো কোথা থেকে? উত্তরটা পাশেই আছে। বামেদের ভোট ৪২% থেকে হুড়মুড়িয়ে নেমে এসেছে ২০%। মানে খেলাটা এখানে ঘুরে গেছে। যদি আমরা মোট ভোটের সংখ্যার নিরিখে দেখি, তাহলে বিজেপির ভোট বেড়েছে ৪০৬%-এরও বেশি। সংখ্যাটা আবার শুনুন, ৪০৬%। এটা কোনো সাধারণ অঙ্কের হিসেব নয়। এটা প্রমাণ করে যে রাজনীতিক হাওয়া কতটা তীব্রভাবে একদিক থেকে অন্যদিকে বইতে শুরু করেছিল। সুতরাং এটা শুধু কিছু ভোটের এদিক ওদিক হওয়া নয়, এটা ছিল স্বরূপনগরের রাজনৈতিক মানচিত্রে একটা বিরাট ভাঙচুর, যা দেখিয়ে দেয় যে ভোটাররা যদি চায় তাহলে তারা কতটা বড় পরিবর্তন আনতে পারে। আমরা তো দেখলাম কি হয়েছে, কিন্তু তার চেয়েও জরুরি প্রশ্ন হল কেন এমনটা হল। ভোটারদের মনে ঠিক কোন কোন কারণে এত গভীর অসন্তোষ জমা হয়েছিল? চলুন এবার সেই কারণগুলোর গভীরে যাওয়া যাক। মানুষের ক্ষোভের পেছনে অনেকগুলো কারণ একসাথে কাজ করেছে। সরকারি প্রকল্পে কাটমানিয়ার দুর্নীতি, ২০১৬ সালের শিক্ষক নিয়োগ কেলেঙ্কারির মতো বড় ঘটনা, সংখ্যালঘু তোষণের অভিযোগ, ভোটের পরে হিংসার বাতাবরণ এবং নাগরিকত্ব বা অনুপ্রবেশ নিয়ে তৈরি হওয়া উদ্বেগ, এই সব কিছু মিলেমিশে একটা বড় সড় অসন্তোষের জন্ম দিয়েছিল। এই সব ডেটা আর বিশ্লেষণকে যদি একজন সাধারণ মানুষের ভাষায় বলি, তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ায়। আমাদের রাস্তা প্রতি বর্ষায় ভেসে যায়, ছেলে মেয়েদের কাজের জন্য ভিন রাজ্যে যেতে হয়, আমাদের কথা শোনার মতো কেউ নেই। এই একটা কথাই আসলে হাজার হাজার মানুষের মনের প্রতিধ্বনি। আর কোনো রাজনৈতিক আলোচনা শুরু করার আগে এটা মনে রাখা জরুরি যে আমাদের সংবিধান প্রত্যেককে মর্যাদা সহকারে কথা বলার অধিকার দিয়েছে, কিন্তু তার সাথে একটা দায়িত্বও দিয়েছে। আর সেটা হলো অন্যের বক্তব্য শোনার এবং সম্মানের সাথে মত প্রকাশ করার। বেশ,
সমস্যাগুলো তো চিহ্নিত করা হলো, কিন্তু শুধু সমস্যা নিয়ে আলোচনা করে তো লাভ নেই, সমাধানের পথও দেখাতে হবে। এখন আমরা দেখব যে এই সমস্ত সমস্যার সমাধানের জন্য একটা সুসংগঠিত কৌশলগত নীল নকশা ঠিক কেমন হতে পারে। এই জটিল পরিস্থিতি মোকাবিলা করার জন্য একটা চারমুখী কৌশলের কথা ভাবা যেতে পারে, যার নাম দেওয়া যায় চতুর্মুখ মতবাদ। এর মূল স্তম্ভ চারটি: আগ্রাসন, স্থিতিশীলতা, ইনোভেশন এবং সুরক্ষা। চলুন এর প্রত্যেকটা দিক একটু বিস্তারিতভাবে দেখি। এই মতবাদের চারটে স্তম্ভকে আমরা চারটে প্রতীকের মাধ্যমে সহজে বুঝতে পারি। প্রথমত, শিবের মতন আগ্রাসী মনোভাব নিয়ে দুর্নীতির মূলে আঘাত করতে হবে। দ্বিতীয়ত, বিষ্ণুর মতো কেন্দ্রীয় প্রকল্পগুলোর সুবিধা মানুষের কাছে পৌঁছে দিয়ে স্থিতিশীলতা আনতে হবে। তৃতীয়ত, ব্রহ্মার মতো নতুন প্রযুক্তি আর ডেটা ব্যবহার করে প্রচার চালাতে হবে। আর সব শেষে দুর্গার মতো শরণার্থীদের অধিকার এবং নারীদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। দেখুন, প্রত্যেকটা স্তম্ভই মানুষের এক একটা উদ্বেগের সরাসরি জবাব। কৌশল তো তৈরি হলো, কিন্তু আসল পরীক্ষাটা হলো তাকে মাটিতে নামিয়ে আনা, বাস্তবে রূপ দেওয়া। চলুন এবার দেখি এই বড় পরিকল্পনাগুলো কিভাবে ছোট ছোট কার্যকরী প্রকল্পে পরিণত হতে পারে, যা মানুষের জীবনকে সরাসরি ছুঁয়ে যাবে। যেমন ধরুন, ৩০০ কোটি টাকা বিনিয়োগে NH34 4 লেন করা, যা ব্যবসা বাণিজ্যে গতি আনবে। বা ধরুন ৫০ কোটি টাকায় গ্রামের ভেতরের রাস্তাগুলো পাকা করা, যাতে কৃষকরা সহজে তাদের ফসল বাজারে নিয়ে যেতে পারে। কৃষকদের জন্য কোল্ড স্টোরেজ, প্রধানমন্ত্রী আবাস যোজনায় ৫,০০০ নতুন বাড়ি, বা জল জীবন মিশনে ঘরে ঘরে পাইপের জল। এগুলো শুধু কাগজে কলমের প্রতিশ্রুতি নয়, এগুলো মানুষের জীবনে সরাসরি পরিবর্তন আনার ক্ষমতা রাখে। একজন সত্যিকারের নেতাকে কিন্তু দু ধরনের সিদ্ধান্তই নিতে হয়, কৌশলগত আর কার্যকরী। কৌশলগত লক্ষ্যটা বড়, যেমন উন্নয়ন ও সুরক্ষার বার্তা মানুষের মনে গেঁথে দেওয়া। আর কার্যকরী কাজটা হলো রোজকার সমস্যা মেটানো, যেমন রাস্তার একটা গর্ত ভরাট করা। একটা সফল নেতৃত্বের জন্য এই দুটোই সমানভাবে জরুরি। বড় স্বপ্ন দেখানো আর ছোট ছোট কাজ করে যাওয়া, দুটোই একসাথে চলতে হবে। আলোচনার প্রায় শেষে এসে আমরা একবার ভাবব, এই তথ্যভিত্তিক সুশাসনের বৃহত্তর প্রভাব কি হতে পারে, আর ভবিষ্যতের নেতৃত্ব ঠিক কেমন হওয়া উচিত। যে নেতৃত্ব শুধু একটা নির্বাচন জেতার কথা ভাববে না, বরং মানুষের জীবনযাত্রার মান কিভাবে উন্নত করা যায় সেই লক্ষ্যে কাজ করবে। দেখুন, আসল কথাটা হলো ডেটা বা তথ্য আপনাকে একটা মানচিত্রের মতো পথ দেখাতে পারে, কিন্তু সেই পথে হাঁটার জন্য আর কঠিন সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য একজন নীতিবান এবং দূরদর্শী নেতার প্রয়োজন। অর্থাৎ প্রযুক্তি আর মানবিকতার সঠিক ভারসাম্যটাই হলো আসল চাবিকাঠি। ডেটা চালিত কৌশলের কথা বলার সময় আমাদের সবসময় মাথায় রাখতে হবে তথ্যের গোপনীয়তা। ভারতের ডিপিডিপি আইন অনুযায়ী মানুষের ব্যক্তিগত তথ্য তাদের নিজস্ব, তাই যে কোনো বিশ্লেষণ অবশ্যই মানুষের সম্মতি নিয়ে এবং জনস্বার্থে করতে হবে, যাতে বিশ্বাসটা অটুট থাকে। তাই শেষ প্রশ্নটা হলো, আজকের এই চরম রাজনৈতিক মেরুকরণের যুগে মানুষের দীর্ঘস্থায়ী বিশ্বাস অর্জন করার জন্য তথ্যভিত্তিক, স্বচ্ছ এবং জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা কি সবচেয়ে ভালো রাস্তা হতে পারে? এই প্রশ্নটা রইল আমাদের সবার ভাবার জন্য। আর যদি কেউ এই পথে হেঁটে একজন জনকেন্দ্রিক নেতা হতে চান এবং নিজের এলাকার উন্নয়ন করতে চান, তাহলে blueprintstrategies.ai এর সাথে mgr@blueprintstrategies.ai এ যোগাযোগ করতে পারেন, বা 08042041602 নম্বরে ফোন করতে পারেন। রাজনীতির ঊর্ধ্বে উদ্দেশ্য।